পর দেশের অবস্থা বুঝাতে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মারফত আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দেশ যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে। এই মন্তব্যের সাথে আপনারা একমত পোষণ করছেন কিনা? অনেকেই বলছেন আওয়ামী লীগের সাথে বিএনপির একটা গোপন আঁতাত তৈরি হয়েছে, আওয়ামী লীগকে এখন দেখে শুনে রাখছে বিএনপি, আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু এখন বিএনপি। আপনি যদি একটু বলেন। আমাদের বিশ্বাস যে এই আওয়ামী লীগ এত সহজে এদেশে পুনরুদ্ধার হতে পারে না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের সঙ্গে বৈঠকের পর দেশের, আমি আবার বলি, দেশের অবস্থা বুঝাতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে নাকি দেশে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে থেকে তৃণমূল পর্যায়ে যারা এই যুদ্ধ পরিস্থিতি, উনার কথা যদি সত্য হয়, উনি তো ভেবেচিন্তেই কথা বলেছেন নিশ্চয়ই, উনার কথা যদি সত্য হয়, আপনি যদি বলেন যে আওয়ামী লীগের সেই শক্তি আসলে নাই, কারণ যেভাবে চুরি বাটপারি গুন্ডামি বদমাইশি তারা করছে, তারা তার ফিরতে পারবে না, তখন আওয়ামী লীগের হয়ে যুদ্ধ পরিস্থিতিকে আপনারা করতেছেন কিনা, মানে বিএনপি হেল্প করতেছে কিনা যে এরকম একটা যুদ্ধ পরিস্থিতি করার জন্য? কেন বিএনপি করবে? বিএনপি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নিপীড়িত, আমরা তাদের বিচার চাই। সেখানে কেন আমরা যুদ্ধ পরিণতি করব? বলছেন, কিন্তু আমরা সারা দেশ থেকে খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি সেগুলি বিএনপি নেতাকর্মীরা করছেন, প্রায় দখলে নিয়ে নিয়েছেন। প্রায় একই কথা বলছেন যে 16 বছর ধরে আমরা যেহেতু এইটার মধ্যে নাই, এখন আমরা এটাই করব বা এটাই করতে হবে। আপনি আপনার সংসদীয় এলাকা থেকে, আসলেও আমার গ্রামের বাড়িও সেখানে, আপনি নিজেও এ ধরনের সালিশ, এ ধরনের বকাঝকা আপনাকে নিজেকেও বারবার দিতে হচ্ছে, বলতে হচ্ছে বারবার। এই ব্যাপারটাকে কেমনি দেখেন? এবং অনেক জায়গায় মানে আমার কাছে যতদূর খবর, আপনার নিয়ন্ত্রণে, মানে আপনি এত বড় একজন নেতা, আপনার নিয়ন্ত্রণে আসলে সবটা নাই, মানে এই ব্যাপারটা নিশ্চয়ই আপনারও জানা আছে, আপনি এটাতে কিভাবে দেখবেন? না, এটা যদি আমার নির্বাচনী এলাকার কথা বলা হয়, আমি বলতে চাই যে সেরকম কোনো অভিযোগ এ পর্যন্ত আসে নাই। আর এমনি সারা বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে আমরা আওয়ামী লীগ যে সকল পথ দেখিয়ে গিয়েছিল, যেমন কিছু ব্যবসা, কিছু টেন্ডার, কিছু বাস স্ট্যান্ড বা টেম্পো স্ট্যান্ডে যে খাজনা উঠানো, এগুলো কিন্তু চলছিল। এবং আওয়ামী লীগের ওইসব নেতাকর্মী পালিয়ে যাওয়ায় এখানে একটা গ্যাপ হয়েছে। এই গ্যাপে আমাদের ছেলেপেলে অনেক জায়গায় করছে, কিন্তু নিয়ম নীতি মেনে করছে। তো সেখানে আমাদের যারা নিয়ম নীতি মেনে চলছে না, তাদেরকে বিরুদ্ধে কিন্তু আমাদের দল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাকশন নিয়েছে, পদক্ষেপ নিয়েছে। এই পর্যন্ত আমরা জানি হাজারের উপরে নেতা কর্মী এইসব দোষে দোষী হওয়ায় তাদেরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, তাদের পদ স্থগিত করা হয়েছে। আমরা দলীয়ভাবে, সাংগঠনিকভাবে এ ব্যাপারে সচেতন এবং আমরা সেভাবে অ্যাকশন অব্যাহত রাখছি। জনাব খন্দকার মোশাররফ হোসেন, আমাদের দর্শকরা একটি প্রশ্ন বারবার করতেছেন, আজকে করতেছেন, এর আগেও করেছেন, সেটি হচ্ছে বিএনপির একজন নেতা জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি তার একটি নির্বাচনী, মানে তার নির্বাচনী এলাকায় তাকে আমরা দেখেছি অনেকগুলি গাড়ি বহরের মধ্যে তিনি এস আলম, সাবেক যে দুর্নীতিগ্রস্ত, ঢাকা থেকে, মানে বাংলাদেশ থেকে টাকা পাচারকারী বলে পরিচিত, তার গাড়ি ব্যবহার করেছেন বা তার গাড়ি তার দলের লোকেরা ব্যবহার করেছেন, এরকম একটা অভিযোগ। এখনকার অভিযোগ হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদের ছেলে, তিনি এস আলম সাহেবের অফিসে বসছেন বা এস আলমের সাথে একটি সম্পর্ক রাখছেন। এই ব্যাপারটা আপনারা আসলে কিভাবে দেখছেন? এই ব্যাপারটা আসলে সালাউদ্দিন সাহেব যখন ভারত থেকে ফিরলেন, ফিরে ঢাকা থেকে কক্সবাজার গেলেন, তখন একটা কথা দেখেছি যে এস আলমের একটা জিপে তিনি উঠেছেন। পরবর্তীকালে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি জানতেন না এটা এস আলমের জিপ, এতটুকুই শেষ। কিন্তু এর পরের যে অভিযোগ করলেন, এটা আমার জানা নেই, আমরা এই ব্যাপারে জানিও না। ওকে, এটি অভিযোগ এসে আসছে। এবার একটু জামাতে ইসলামের প্রসঙ্গে আসি। অগাস্টের পট পরিবর্তনের পরে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব বেড়েছে অনেকটা। আপনাদের নেতারা জামায়াতকে মুনাফেক যেমন বলেছেন, তেমনি জামায়াত নেতারা বিএনপির বিরুদ্ধে বারবার চাঁদাবাজি, তেলবাজি, জবরদখল, নানা অভিযোগ সামনে এসেছেন। জামায়াত প্রসঙ্গে আপনারা বারবার বিভিন্ন বিষয়গুলি একদম স্পষ্ট করেছেন। এদিকে আবার জামায়াতের শীর্ষ নেতারা গিয়ে লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক সাহেবের সাথে দেখা করে এসেছেন। এটি একটি অদ্ভুত পরিস্থিতি। আপনি একটু বলবেন কিনা যে বিএনপির প্রধান শত্রু যে এখন জামাত মনে হচ্ছে পলিটিক্যালি, এইটা কি আসলে একটা স্টেজড গেম? মানে পরে দিয়ে গিয়ে, মানে আওয়ামী লীগ যেমন একটি
হাসি খুশি বিরোধী দল জাতীয় পার্টিকে সৃষ্টি করেছিল, বিএনপিও কি জামায়াতের সাথে ওরকম একটা টাইয়ের সঙ্গে আছে না? জামাতের সঙ্গে সত্যি বিএনপির কিছু দূরত্বও আছে আসলে। আসলে 5ই আগস্টের পরে এই দেশে যে রাজনৈতিক দলগুলো আছে এবং নতুন রাজনৈতিক দল হয়েছে, তারা আমাদের বিশ্বাস যার যার অবস্থান থেকে তারা কিন্তু কাজ করছে আগামী নির্বাচনে, তারা নির্বাচনে যাওয়ার জন্য। এখানে এখন পর্যন্ত আমাদের মধ্যে কোনো ঐক্য সৃষ্টি করা বা একে অপরে কোয়ালিশন করা বা কে বিরোধী দল হবে, এইসব ব্যাপারে এখনো চিন্তা ভাবনা করার সময় আসেনি। আমরা সরকার থেকে চাচ্ছি তারা দিন তারিখ ঘোষণা করার পরে হয়তোবা এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে। আর এখন আমাদের বিশ্বাস হচ্ছে প্রত্যেক রাজনৈতিক দল তারা নিজের নিজের অবস্থান থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন ঘোষণা করার পরে এটা চূড়ান্ত হবে বলে আমার বিশ্বাস। ওকে, আমরা আজকে দেখেছি যে 71-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামাত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ নিয়ে জামাতে ইসলামী উচ্ছ্বাস প্রকাশ করছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিষয়টিকে ন্যায় বিচার হিসেবে দেখছেন। এই রায় বিএনপিকে কিভাবে দেখছে? বিএনপি কিভাবে দেখছে? আপনারা ক্ষমতা আসলে মানবতা বিরোধী অপরাধের বিচার, এখন আবার 2টা ট্রাইব্যুনাল হয়েছে, সেটাকে আপনারা কিভাবে দেখবেন? জি, আজকে এ ব্যাপারে উচ্চ আদালতে রায় হয়েছে। আমরা এরপরে কিন্তু বিএনপি এই ব্যাপারে আলাপ আলোচনা করতে পারি নাই, তাই আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না। আর বিশেষ করে উচ্চ আদালতের একটি রায় সম্পর্কে, আমরা যেখানে উচ্চ আদালতকে, সকল আদালতকে স্বাধীনভাবে কাজ করার পক্ষে, সেখানে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না। ঠিক আছে, আপনারা কি মানে 31 দফার ব্যাপারটা আপনারা আগে দিয়েছেন, নানা রকম সংস্কারের কথা বলেছেন, মানে এক ধরনের ব্যালেন্স বা ভারসাম্যের কথা আপনারাই আসলে আমার যদ্দূর মনে পড়ে সবার আগে আপনারা বলতে শুরু করেছেন, প্রথম বলেছি। হ্যাঁ, এবং সেইগুলি আপনারা বলেছেন। কিন্তু এখন আমি যদি একটু সংস্কারের প্রসঙ্গে আসি, এবং আপনি এগুলি আরো একদম আপনার মুখস্থ, আমি একটু দেখে দেখে বলি যে আপনারা আসলে সংস্কারের যে বিষয়গুলো বিএনপির অন্তত আমার কাছে মনে হয় যে বিরোধিতা করার দরকার নাই, কিন্তু সেগুলির ব্যাপারেও আপনারা সাংঘাতিক বিরোধিতা করতেছেন। আপনি যদি আমরা আপনার কাছ থেকে যদি একটু শুনি যে একটু অল্প অল্প করে যে সেগুলি কেন, যেমন ধরা যাক প্রধানমন্ত্রী 2বারের বেশি হতে পারবেন না, আপনারা এটাতে আপত্তি কেন জানাচ্ছেন? মানে প্রধানমন্ত্রী 2বারের বেশি না হতে পারাটাই তো আসলে একটা রাজনৈতিক যে অঙ্গনের যে স্বাভাবিক চলমান বা স্রোতধারার মতো চলমান, সেটাই তো হওয়া উচিত, তাই না? আমাদের 31 দফা সংস্কার প্রস্তাবে কিন্তু এই কথা লেখা আছে, কিন্তু একটা কথা সেখানে একটু বেশ কম আছে। আমরা লিখেছি পরপর 2 টার্ম, এর পরপর 2 টার্ম। জি, এখন পরপর 2 টার্মের পরে আর হতে পারবে না। হ্যাঁ, এখন যদি দেশের পরিস্থিতি এমন হয় যে কেউ 2বার প্রধানমন্ত্রীর পরেও তার ডিমান্ড থাকে, দল তার পপুলার থাকে, একটা গ্যাপ দেওয়ার পরে আবার যদি দল তাকে পছন্দ করে, এটা স্বাধীনতা রাখার জন্য আমরা বলছি পরপর। যেমন আমেরিকায় বর্তমানে যে প্রেসিডেন্ট, সেও কিন্তু এক সময় প্রেসিডেন্ট ছিল, কিন্তু পরের বছর এসে আর সে দাঁড়াতে পারে নাই। পরপর 2 বছর পরে আবার সে নতুন করে ইলেকশন করেছে, জনগণ তাকে নির্বাচিত করেছে। উনি পাস করে নাই, ফেল করছে। হ্যাঁ, যাই হোক, দাঁড়াইছিল কিন্তু ফেল করছে। দাঁড়াইছে, ফেল করছে। যাই হোক, এরপরে সে আবার সে কন্টেস্ট করে জনগণই ভোট দিয়েছে, তার জন্য সে নির্বাচিত হয়েছে। তা আমাদের কথা ছিল যে পরপর 2 টার্ম প্রধানমন্ত্রী থাকার পরে সঙ্গে সঙ্গে আরেক টার্মের জন্য হতে পারবে না। এরপরেও যদি জাতির প্রয়োজন থাকে তখন সেটা দেখা যাবে। প্রধানমন্ত্রী দলীয় মানে আপনারা চাচ্ছেন যে প্রধানমন্ত্রী 2বারের বেশি যদি পরপর হওয়ার পরও যদি তার আর ডিমান্ড থাকে, তাহলে সে আবার এটা হইতে পারবে, এরকম একটা জায়গা আপনারা রাখতে চান। কিন্তু আমার কাছে মনে হয় যে যেই কারণে আমরা ফেসিস্ট বলি শেখ হাসিনার পক্ষে, যেমন আপনিও শুনেছেন, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে 2041 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন বা আওয়ামী লীগ থাকবে, এরকম একটা, তো ওইটা তো আসলে একটা স্বাস্থ্যকর, মানে হয় কি আসলে খুব বেশি হেলদি পলিটিক্যাল প্র্যাকটিস কি হয়? না, সেটা হয় না। শেখ হাসিনার
2041 সাল পর্যন্ত থাকার ঘোষণা, আর আমাদের এই ঘোষণার সাথে কিন্তু অনেক তফাৎ। পরপর আচ্ছা। 2 টার্ম জনগণ যাকে নির্বাচিত করবে তার পপুলারিটি থাকলেও আর পরের টার্মে সে দাঁড়াইতে পারবে না। ওকে। এখানেই তো ব্যালেন্স করার জন্য আমরা এই প্রস্তাবটা রেখেছি। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না, বা প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না। এই দুটি বিষয়ে একটা সংস্কার একটা প্রস্তাব ছিল, এই দুটি বিষয় আপনারা মানা করেছেন। এর পেছনের কারণও যদি 2-1 লাইনে বলতেন যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকার দরকার কি? সংসদ নেতা থাকেন, কিন্তু মানে এটাও আমি মনে করি যে এইটা প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না, এটা খুব যৌক্তিক প্রস্তাব নাও মনে হইতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকার দরকার কি? এটা আমরা প্রস্তাব করেছি। আচ্ছা। এটা নিয়ে জাতীয় ঐক্যমতের যে আলোচনা চলছে সেখানে এই বিষয়টিও আলোচনায় আছে। তবে আমরা বলতে চাচ্ছি, বর্তমানে যে দেশের অবস্থা, হুম হুম যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যদি দলের প্রধান না থাকেন, দলীয় যে সাংগঠনিক ডিসিপ্লিন হুম সেটা নষ্ট হয়ে যেতে পারে। আর আরেকটি কথা হলো যে প্রধানমন্ত্রী হিসাবে তার মূল দায়িত্ব হলো পার্লামেন্টে তাকে জবাবদিহি করতে হবে। হুম তো পার্লামেন্টে যদি বিরোধী সরকার দলের প্রধান তিনি না হন, তাইলে কেন উনি জবাবদিহি করবেন? সেই সুবিধার জন্য আমরা বলছি যে এখানে আমাদের যে রাজনৈতিক পরিবেশ তাতে কার্যকর ভাবে যাতে করে প্রধানমন্ত্রী কাজ করতে পারে, হুম সেই জন্য আমরা পার্লামেন্টেও তাকে লিডার অব দি পার্টি করার ব্যাপারে আমরা মতামত দিয়েছি। তারপরেও আলোচনা হবে, ঐকমত্য নিয়ে এখনো আলোচনা বাকি আছে। হুম জুন থেকে আবার শুরু হবে, সেখানে অনেক কিছু হয়তো নেগোসিয়েটেড হতে পারে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এই মৌলিক সংস্কারের ক্ষেত্রে যেই একটা বিষয়ে জামায়াত, এনসিপি এবং বিএনপি একমত হয়েছে, সেটা হচ্ছে যে আপনারা রাষ্ট্রীয় মূলনীতিতে বহুত্ববাদ চান না। এখন আমার প্রশ্ন হচ্ছে, সংবিধান থেকে সংস্কার কমিটি, আমার শিক্ষক ডক্টর আলী রিয়াজ ওই কি বলে জানি ধর্মনিরপেক্ষতা বাদ দিতে বলছেন। এখন ধর্মনিরপেক্ষতা বাদ দিয়া যদি বহুত্ববাদও এটার মধ্যে ইনক্লুড না করা হয়, তাহলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি কি এক পক্ষের লোকজনের জন্য, এক ধরনের লোকজনের জন্য, এক ধর্মে বিশ্বাসীর জন্যই থাকবে শুধু, মানে যারা ডমিনেন্ট ফোর্স? না, আমাদের বর্তমান সংবিধানেও আছে, এটা শহীদ জিয়াউর রহমান এটা ইন্ট্রোডিউস করে গেছিল যে আমাদের আল্লাহর উপরে বিশ্বাস এবং সকল ধর্মের সমান অধিকার। তো সেটা যদি সমান অধিকার সকল ধর্মের থাকে, এখানে বহুত্ববাদ দিয়ে কি ধর্মীয় বিষয় বলা হচ্ছে না অন্য কিছু বলা হচ্ছে, এটার ব্যাখ্যা নাই। তাই আমরা বলছি যে সংবিধানে এখন যেভাবে আছে আল্লাহর উপরে বিশ্বাস, যেহেতু 91% মুসলমান এই দেশে, তো সেই জন্য তাদের যে বিশ্বাস, ধর্ম বিশ্বাস, রাষ্ট্রীয় মূলনীতিতে থাকবে হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস, সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস বিশ্বাস, এবং তো সর্বশক্তিমান সঙ্গে সঙ্গে আছে সকল দলের সমান অধিকার। সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস, তো তাহলে তো মানে 100% মানুষই তাই করতে হবে মূলনীতিতে, তা থাকলে মানে আলাদা কিছু করতে হবে না। না না না, ওখানে তো মূলনীতিতে শুধু আল্লাহর উপরে বিশ্বাস এটা না, আল্লাহর উপরে বিশ্বাস এবং সকল ধর্মের সমান অধিকার। আর বহুত্ববাদ, আমরা মনে করি আপনারা বহুত্ববাদকে বাদ দিতে চাইলেন কেন? মানে এটা তো বহুত্ববাদী মনে হচ্ছে, সবার যদি সমান অধিকারই থাকে, এটা তো সব ধর্ম, যেহেতু এটা আছে এতদিন পর্যন্ত প্র্যাকটিস হচ্ছে। হ্যাঁ, এখানে বহুত্ববাদ বললে ধর্মীয় বহুত্ববাদ না বলেও অন্য কিছু এখানে এটা ইন্টারপ্রিটেশন হইতে পারে, সেই জন্য আমাদের এটা সম্বন্ধে, যেহেতু এটা আছে সেই জন্য যেভাবে আছে সেটাকে আমরা সমর্থন করছি। আপনারা এই বক্তব্যের সাথে একমত হন নাই যে জ্যেষ্ঠতম বিচারক প্রধান বিচারপতি হবেন? এইটা কেন, মানে এটার ব্যাপারে আপনাদের আপত্তি কেন? এটার ব্যাপারে এখানে যেভাবে আসছে বর্তমানে, হ্যাঁ, জ্যেষ্ঠ বিচারপতি যদি কাজে সক্ষম থাকেন তাহলে তো তাই হচ্ছে। তো যদি আমরা ওইটা স্পেসিফিক রাখি তাইলে হবে কি, যে যদি জ্যেষ্ঠ বিচারপতি সক্ষমতা না থাকে, বয়সের কারণে বা কোনো রোগ ব্যাধির কারণে যদি সে সেইভাবে সচল না থাকে,
তাইলে তাকে প্রধান বিচারপতি করলে তো বিচারালয় তো অন্ধকার হয়ে যাবে। না, কিন্তু ডক্টর খোদার মোশাররফ হোসেন, তাকে আমরা এপিলেট ডিভিশনের একজন জাজ হিসেবে রাখতেছি, কিন্তু জাস্টিস বা চিফ জাস্টিস হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে আমরা আপত্তি জানাতেছি। এটা কি খুব, কারণ এপিলেট ডিভিশনের একজন জাজ তো ইকুয়ালি মানে, এবং তিনি তো নিজের বিচারও করতে পারেন আসলে, যে তিনি যদি ফিট না থাকেন এটা তো উনিই সরে দাঁড়াবেন, মানে এটা আপনাদের আপত্তিটা কি যৌক্তিক আসলে? আমরা মনে করছি যৌক্তিক। ওকে। এরপরে অন্যান্য দলের মতামত নিবে, এবং যে কমিটি আছে এখন তারা সময় মতো আলাপ আলোচনা করে ঐকমত্য সৃষ্টি করে এটা ঘোষণা করবে, তখন আমরা ফাইনালি মতামত দেব। সংবিধান সংশোধনে আপনারা গণভোট চান না, এটার কোনো মানে স্পেসিফিক কারণ আছে যে সংবিধান সংশোধনে আপনারা কেন গণভোট চান না? সংবিধানে এ পর্যন্ত যেটা প্র্যাকটিস হচ্ছে, লিপিবদ্ধ আছে যে সংবিধানের কোন ধারা যদি সংশোধন করতে হয় সেটা সংসদে সংশোধন করতে হবে, এটাই তো যথেষ্ট। জনগণের নির্বাচিত সরকার থাকবে আর সংসদ থাকবে, সেই সংসদ সংবিধান যেটা করতে চায় এটা সেই অধিকারটা তো সংসদের থাকতে হবে। নারী আসনে সরাসরি নির্বাচন আপনারা চান না? নারী আসনে সরাসরি নির্বাচন হলে কি মানে মানে ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের মেয়র সম্পর্কে যেটা বললেন, এখানে সিটি কর্পোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক নির্বাচনের পরপর দেশের আইন অনুযায়ী মামলা করেছিল, এবং ওই মামলাটা ডিল করেন নির্বাচন সংক্রান্ত একটি ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে ব্যারিস্টার তাপস ওখানে এটাকে শেষ করে দিতে পারত, না করে হাইকোর্ট থেকে ওই মামলাটাকে স্থগিত করেছে। এবং ইশরাক যখন এই মামলাটা গিয়ে উত্থাপন করেছে, তখন এখানে যে অন্য পক্ষ উপস্থিত হওয়ার জন্য হাইকোর্টেও উপস্থিত হতে পারে না, যেহেতু ব্যারিস্টার তাপর পালিয়ে গেছে, এবং সে পালানো অবস্থায় আইনজীবী নিয়োগ করতে পারে না। যখন হাইকোর্ট থেকে এটাকে খারিজ করে দিয়ে তাদের নির্দেশে ছিল যে নির্বাচন যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নির্বাচনী ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিল ইঞ্জিনিয়ার ইশরাকের পক্ষে, যেহেতু সেখানেও ব্যারিস্টার তাপসের পক্ষে ব্যারিস্টার তাপসও ছিল না, কোনো আইনজীবীও রাখতে পারে নাই। তো এই রায়টা দেওয়ার পরে নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নাই গেজেট করা ছাড়া। এটা কোনো নির্বাচন কমিশন গায়ের জোরে করেছে এটা আমরা মনে করি না, বরং সরকারের পক্ষ থেকে কোন আইনে নির্বাচন কমিশন এর আগে নির্বাচন ট্রাইব্যুনাল এই পক্ষে রায় দেওয়ার পরে কেন শপথ গ্রহণ করালো না, এটা হলো আমাদের পাল্টা প্রশ্ন। আমরা এটা বুঝতে পারছি না। এখানে সরকার থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এটার আইনি জটিলতাগুলি এখনো নিষ্পন্ন হয় নাই, তারা ল মিনিস্ট্রি থেকে এটার ভেটিং করতে উনি বলছেন, ল মিনিস্ট্রির অনুমোদন চাইছেন, কারণ হাইকোর্টে আরেকটা মানে ঠিক মামলা না, একটা সাবজেক্ট ম্যাটার পেন্ডিং আছে এইটার বৈধতার ব্যাপারে, যেহেতু এইটা আসলে পুরোপুরি সুরাহা হয় নাই। না, এটা কিন্তু মন গড়া ব্যাখ্যা। আচ্ছা, আইনে বলে নির্বাচন ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দিয়েছে তারপরে নির্বাচন কমিশন স্বাধীন, তারা গ্যাজেট করার পরে সরকার শপথ গ্রহণ করাবে, এটাই আগের ট্রেডিশন। ওকে, কিন্তু এটা সরকার রক্ষা করতে পারলো না। আমি একটু এই প্রসঙ্গে একটু আবার জাতীয় নাগরিক পার্টির কথায় আসি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নানা দাবি দেওয়ার সামনে রাখছে। তাদের সর্বশেষ দাবি হচ্ছে আওয়ামী লীগ আমলের 15 বছর অনুষ্ঠিত সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে। আপনারা সেই দাবির সাথে আসলে একমত কিনা? ওই যদি আওয়ামী লীগের আমলের এই নির্বাচনের উপর ভিত্তি করে নির্বাচিত মেয়রের চেয়ারে বসাটা বিএনপির জন্য সম্মানজনক নয়, কেউ কেউ বলতেছেন, আপনারা কি মনে করেন? যদি ছোট যে একটু ডিস্টার্ব হচ্ছে। জি, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমরা জানতে চাইছিলাম যে আওয়ামী লীগ আমলের 15 বছরে যেসব